কি সত্যি সব ঠিক হয়ে গেছে? এলিজাবেথ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। ক্লাইন একটু হাসল, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কাজটা খুব একটা কঠিন ছিল না। শেষের কথাটা অবশ্য ডাহা মিথ্যে ক্লাইন মনে মনে ভাবল। হয়তো এই পুরোটা সময় ক্লাইনের এমন শান্ত আর ধীরস্থির স্বভাব দেখেই হোক, অথবা ক্লাইনই তার শেষ ভরসা ছিল বলে, কারণ যেটাই হোক এলিজাবেথ আর তাকে সন্দেহ করল না। সে নিজের বুকে হাত রেখে স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সত্যিই একজন বিশ্বাসযোগ্য জেন্টলম্যান। একটু আগে তো ভয়ে আমার জান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেলেনা কেমন আছে? ও কি এখন ঠিক আছে? ও হয়তো আগামী কয়েক মিনিট অজ্ঞান হয়ে থাকবে, কিন্তু এমনিতে ও এখন পুরোপুরি ঠিক আছে। তবে আগামী 2 থেকে 3 দিন ওর শরীর একটু দুর্বল লাগতে পারে, এটাই স্বাভাবিক। ক্লাইনের চেহারায় হুট করে বেশ কড়া একটা ভাব ফুটে উঠল। সে জিজ্ঞেস করল, ওকে মিস্টিসিজম কে শিখিয়েছে? সে কি ওকে সাধারণ নিয়মকানুন বা নিষেধগুলো সম্পর্কে কিছু জানায়নি? শিক্ষকের বকুনি খাওয়ার পর একজন ছাত্র যেমন সোজা হয়ে দাঁড়ায়, এলিজাবেথও ঠিক সেভাবেই একটু সোজা হয়ে দাঁড়াল। সে একটুক্ষণ ভেবে নিয়ে বলল, সেলেনা একবার বলেছিল যে ওর শিক্ষকের নাম হানাস ভিনসেন্ট। 1 বছর আগে হাউস স্ট্রিটের ডিভিনেশন ক্লাবে ওর সাথে সেলেনার পরিচয় হয়েছিল। হানাস ভিনসেন্ট ওপর দেখলে মনে হয় না যে সে ম্যাজিক মিরর ডিভিনেশন নিয়ে সন্দেহজনক কিছু শেখায়, কিন্তু সে গোপনে ডার্ক ডিভিনেশন শেখাচ্ছে। আমি যদি আগে জানতাম তাহলে ক্যাপ্টেনকে জানাতাম আর এতদিনে ওর ওখানে রেইড করে ফেলতাম। ক্লাইনের নিজের ভেতরে একটু আক্ষেপ হল। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, সেই কি সেলেনাকে ম্যাজিক মিরর ডিভিনেশন শিখিয়েছে? ক্লাইনের ভেতরে তখনও একটা চাপা ভয় কাজ করছিল, কারণ এই ব্যাপারটা একটু হলেই তার বোন মেলিসা মোরেত্তিকে বিপদে ফেলে দিত। এলিজাবেথ খুব সাবধানে মাথা নাড়ল। হ্যাঁ, তবে সেলেনা এর আগে কয়েকবার ম্যাজিক মিরর ডিভিনেশনের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। আজকে ও আমাকে বলেছিল যে ও লুকিয়ে ওর শিক্ষকের গোপন মন্ত্রগুলো দেখে ফেলেছে, আর তাই আজ কোনো সমস্যা হবে না। মেয়েটা তো দেখছি নিজের মৃত্যু ডেকে আনার ব্যাপারে রীতিমতো এক্সপার্ট। মাথার ব্যথাটা কমানোর জন্য ক্লাইন নিজের কপালের 2 পাশে আঙুল দিয়ে একটু ম্যাসাজ করে নিল। ওর পড়া মন্ত্রগুলো কি তোমার এখনও মনে আছে? যদিও হানাস ভিনসেন্ট নিজে থেকে সেলেনাকে এই বিপজ্জনক জ্ঞান দেয়নি, তবে এটা পরিষ্কার যে সে কোনো একটা রহস্যময় অজানা সত্তাকে আমন্ত্রণ জানানোর জন্য এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। আজ হোক বা কাল এটা একটা বড় সমস্যা তৈরি করবেই। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে এবং অন্য কারো জন্য বড় বিপদ হয়ে দাঁড়ানোর আগেই এর একটা ব্যবস্থা করতে হবে। আমার একটুখানি মনে আছে, এলিজাবেথ মনে করার চেষ্টা করল। ও হার্মিস ভাষায় মন্ত্রটা পড়ছিল। আপনি তো জানেনই, আমি খুব বেশি দিন হয়নি হার্মিস ভাষাটা শিখতে শুরু করেছি। আমার শুধু মনে আছে ও আবর্তন, স্পিরিট, সৃষ্টিকর্তা আর কৃপা শব্দগুলো ব্যবহার করছিল। সৃষ্টিকর্তা, দ্য ট্রু সৃষ্টিকর্তা। আন্ডারগ্রাউন্ড মিস্টিসিজমের অনেক উৎসাহী মানুষজন এই প্রাচীন সত্তাকে বিশ্বাস করে, যাকে অনেক গোপন সংগঠন পুজো করে। হ্যাঁ, এমন একটা সত্তা যে 1000 বছর আগে 5th ইপকের শুরুর দিকে আবির্ভূত হয়েছিল। ক্লাইন নিজের ভাবনার মাঝেই মাথা নাড়ল আর বলল, মনে করে সেলেনার জ্ঞান ফেরার পর ওকে পুরো মন্ত্রটার কথা জিজ্ঞেস করবে, আর তারপর সুযোগ বুঝে আমাকে জানাবে। আচ্ছা। এলিজাবেথ কোনোরকম দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল, কিন্তু পরক্ষণেই একটু বিভ্রান্ত হয়ে সে জিজ্ঞেস করল, মিস্টার মোরেত্তি, আপনি নিজেই ওকে জিজ্ঞেস করছেন না কেন? আমি চাই না মেলিসা জানুক যে আমি মিস্টিসিজম নিয়ে উৎসাহী। তুমি কি এই বিষয়টা গোপন রাখতে আমাকে সাহায্য করবে? ক্লাইন পাল্টা প্রশ্ন করল। এলিজাবেথ নিজের ঠোঁট কামড়াল, তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। কোনো সমস্যা নেই। মেলিসা এমনিতেও রহস্যের চেয়ে মেশিনের দিকেই বেশি আগ্রহী। ও অনুমানের চেয়ে লজিক বেশি পছন্দ করে। ক্লাইন নিজের হ্যাটটা বুকের কাছে ধরে একজন জেন্টলম্যানের মতো একটু মাথা নোয়াল। আমাকে বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। আর সেলেনার কথা যদি বলো, তুমি তো জানোই ও এমন কেউ না যে কোনো গোপন কথা নিজের পেটে রাখতে পারে। বরং বলা ভালো যে ও অন্যদের সাথে গোপন কথা শেয়ার করতে খুব পছন্দ করে। এলিজাবেথও তার সাথে একমত হল। ক্লাইন নিজের হ্যাটটা মাথায় পড়ল আর একটু ভেবে নিয়ে বলল, মনে রেখো, সেলেনার জ্ঞান ফেরার পর ওকে বলবে যে ও হুট করে অজ্ঞান হয়ে গিয়েছিল আর ওর আয়নাটা ভেঙে ফেলেছিল। আমার মনে হয় ও ঠিক যে মুহূর্তে ম্যাজিক মিরর ডিভিনেশন শুরু করেছিল, ওর স্মৃতি সম্ভবত সেই পর্যন্তই আটকে আছে। এলিজাবেথকে মাথা নাড়তে দেখে সে আবারও বেশ গম্ভীর একটা ভঙ্গি করল আর বলল, মনে রাখবে, ডিভিনেশনই হোক বা মিস্টিসিজমের অন্য কোনো রিচুয়াল, 7 জন অর্থোডক্স ডিভিনিটি ছাড়া অন্য কোনো সত্তার কাছে কখনোই প্রার্থনা করবে না। তোমাদের উচিত সাথে সাথেই এই ধরনের মন্ত্রগুলো পুড়িয়ে ফেলা এবং যারা এসব জিনিসপত্র বিলি করে তাদের কাছ থেকে অনেক দূরে থাকা। আমি যদি ঠিক সময়ে বিষয়টা খেয়াল না করতাম, তাহলে 10 মিনিটের মধ্যে সেলেনা একটা মনস্টার বা ইভিল স্পিরিটে পরিণত হতো আর এখানকার সবাই মারা পড়ত, আমি নিজেও বাদ যেতাম না। আয়নার ভেতরের সেই বরফের মতো ঠান্ডা সেলেনার কথা মনে পড়তেই ক্লাইনের কথায় এলিজাবেথের আর কোনো সন্দেহ রইল না। সে চোখে মুখে ভয় নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পেরেছি আর আমি এটা মনে রাখব।
আমি সেলেনার দিকেও নজর রাখব। ঠিক আছে, যাও গিয়ে সেলেনার খেয়াল রাখো। ক্লাইন তার কালো কেইনটা তুলে ধরল আর সিঁড়ির দিকে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে তার চোখ দুটো আরও গম্ভীর হয়ে উঠল। সে ডান হাত দিয়ে একটা পেনি বের করল আর আঙুলের টোকায় সেটা বাতাসে ছুঁড়ে দিল। সেলেনা এখন ঠিক আছে, সেলেনা এখন ঠিক আছে। ক্লাইন খুব দ্রুত বাক্যটা আওড়াল, তারপর নিচের দিকে পড়তে থাকা কয়েনটা লুফে নিল। সে দেখল রাজা তৃতীয় জর্জের মুখটা উপরের দিকে আছে। এটা স্পিরিট ডাউজিংয়ের কোনো সহজ রূপ ছিল না, বরং এটা ছিল ড্রিম ডিভিনেশনের একটা সহজ ভার্সন। ঠিক সেই মুহূর্তে ক্লাইন কজিটেশনের সাহায্যে নিজেকে জোর করে ঘুমের একটা স্তরে নিয়ে গিয়েছিল, যাতে সে স্পিরিট ওয়ার্ল্ডে একবার ঢু মেরে আসতে পারে। কয়েনের হেডস আর টেলস এখানে একটা প্রতীকী সংকেত হিসেবে কাজ করছিল। হেডস মানে হল হ্যাঁ, আর টেলস মানে হল না। দারুণ, তার মানে এখন সব ঠিক আছে। ক্লাইন খুশি মনে ব্রোঞ্জের কয়েনটা নিজের আঙুলের ফাঁকে ঘোরাল। এমন একটা সহজ উপায় কেবল একজন সিয়ারই করতে পারে। এলিজাবেথ একদৃষ্টে ক্লাইনের যাওয়ার দিকে তাকিয়েছিল, আর কয়েনটা লুফে নেওয়ার আগে সেটা বাতাসে উড়তেও দেখেছিল। ক্লাইন সিঁড়ি দিয়ে নিচে নেমে চোখের আড়াল হয়ে যাওয়ার পরেই সে শোবার ঘরের দিকে ঘুরল। সে দেখল সেলেনা মেঝেতে ঘুমাচ্ছে, আর তার পাশেই ভাঙা আয়নার টুকরোগুলো পড়ে আছে। সে নিজের দম আটকে রেখে পা টিপে টিপে ঘরের ভেতর ঢুকল আর আয়নার টুকরোগুলোর দিকে তাকাল। সে নিশ্চিত হয়ে নিল যে সেই বরফশীতল সেলেনা আর সেখানে নেই, বরং আয়নার ভাঙার টুকরোগুলোতে এখন শুধু ছাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। পিউ পুরোপুরি স্বস্তি পেয়ে মেলিসা একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু অনেক চেষ্টা করেও সে সেলেনাকে বিছানায় তুলে শোয়াতে পারল না। তাই বাধ্য হয়ে সে তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল। এলিজাবেথ, আমার কি হয়েছিল? আমি কি মাতাল হয়ে গিয়েছিলাম? সেলেনা খুব দুর্বল গলায় জিজ্ঞেস করল। তার চোখের সেই স্বাভাবিক দীপ্তি অনেকটাই ম্লান হয়ে গেছে, আর দৃষ্টিতে শুধুই বিভ্রান্তি। এলিজাবেথ একটুক্ষণ ভেবে বেশ গম্ভীর গলায় উত্তর দিল, না সেলেনা, তোমার অন্য কিছু একটা হয়েছিল। তোমার ম্যাজিক মিরর ডিভিনেশন একটা ক্ষতিকর সত্তাকে আমন্ত্রণ জানিয়ে ফেলেছিল। তাই নাকি? সেলেনা এলিজাবেথের সাহায্যে কোনোমতে দুর্বল পায়ে হেঁটে বিছানায় গিয়ে বসল। সে নিজের কপালে হাত ঘষতে ঘষতে বলল, আমার শুধু এতটুকুই মনে আছে যে আমি ম্যাজিক মিরর ডিভিনেশন শুরু করেছিলাম। এলিজাবেথ অর্ধেক সত্যি কথা বলল, রিচুয়াল করার সময় তুমি পুরোপুরি অন্য একজন মানুষ হয়ে গিয়েছিলে। আয়নার ভেতরের তুমি আর বাস্তবের তুমি একেবারে আলাদা ছিলে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ভান করে আমি তোমাকে শোবার ঘরে নিয়ে আসি, তারপর তোমার হাত থেকে আয়নাটা কেড়ে নিয়ে কার্পেটের ওপর আছড়ে ভেঙে ফেলি, আর তারপরই তুমি অজ্ঞান হয়ে যাও। গডেসের অশেষ কৃপা, তুমি যে এখন ঠিক আছো। আমার তো কিছু মনে পড়ছে না, ফ্যাকাশে মুখে সেলেনা বিড়বিড় করে বলল। সেলেনা যতই মনে করার চেষ্টা করছিল, তার মাথা ততই ফাঁকা হয়ে আসছিল, আর সে আরও বেশি ভয় পাচ্ছিল। অবচেতনভাবেই সে নিজের ডেস্কের দিকে তাকাল আর খেয়াল করল যে ওখানকার জিনিসপত্রগুলো আগের চেয়ে বেশ অন্যভাবে সাজানো। আসলে ঠিক কী ঘটেছিল সেলেনা খুব জোর দিয়ে মনে করার চেষ্টা করল, কিন্তু তার শুধু আবছাভাবে কালো স্যুট আর হ্যাট পরা একজন মানুষের কথা মনে পড়ল। লোকটা খুব একটা স্বাস্থ্যবান বা লম্বাও ছিল না, কিন্তু তার মেরুদণ্ড ছিল একেবারে সোজা। সেলেনা, এলিজাবেথ খুব সিরিয়াস গলায় বলল, আমি যখন অ্যামুলেট কিনতে আন্ডারগ্রাউন্ড মার্কেটে গিয়েছিলাম, তখন একজন মিস্টিসিজম এক্সপার্টের সাথে আমার দেখা হয়েছিল। তিনি বলেছিলেন যে 7 জন অর্থোডক্স ডিভিনিটি ছাড়া অন্য কোনো সত্তার কাছে আমাদের কখনোই প্রার্থনা করা উচিত না, না হলে আমরা নিশ্চিতভাবেই কোনো বড় বিপদ ডেকে আনব। আমাকে কথা দাও, তুমি আর কখনো এসব করার চেষ্টা করবে না। একটু আগে আমি যা করেছি তাতে তুমি বাঁচবে কি না সেটা পর্যন্ত আমি জানতাম না। সেলেনা তখন ভয়ে রীতিমতো আধমরা হয়ে গেছে। সে ঘোর লাগা অবস্থায় মাথা নাড়ল। আর না, আমি জীবনেও আর এসব চেষ্টা করব না। আর তোমার ওই মিস্টিসিজমের মন্ত্রগুলোর আসলে মানে কি ছিল? আমি যদি আবার ওই মিস্টিসিজম এক্সপার্টের দেখা পাই, তাহলে তোমার হয়ে আমি তাকে জিজ্ঞেস করব। এলিজাবেথ এমনভাবে জিজ্ঞেস করল যেন ব্যাপারটা তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। সেলেনা নিজের কপালে হাত ঘষতে ঘষতে বলল, এই পৃথিবীকে আবর্তনকারী স্পিরিট, ট্রু সৃষ্টিকর্তার কৃপা, যে চোখ ভাগ্যের দিকে তাকিয়ে থাকে। ট্যাপ ট্যাপ ট্যাপ। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ক্লাইন নিজের পোশাকের ভাঁজগুলো সমান করে নিল আর হাত দিয়ে ধুলো ঝেড়ে ফেলল। এরপর সে নিজের হ্যাটটা খুলে ফেলল আর ধীর পায়ে লম্বা ডাইনিং টেবিলটার কাছে ফিরে এলো। কোথায় গিয়েছিলে তুমি? প্রায় 10 মিনিট হয়ে গেল, সেলেনার ভাই ক্রিস হাতের তাসগুলো ভাঁজ করতে করতে জিজ্ঞেস করল। ক্লাইন একটু হেসে উত্তর দিল, বাথরুমে গিয়েছিলাম, তারপর লেডিদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য দোতলায় গিয়েছিলাম। তোমার এই সততা আমার বেশ ভালো লেগেছে, ক্রিস হাসতে হাসতে প্রশংসা করল। তাদের পরিবারের সবার মতোই তারও লাল চুল আর খাটো গড়ন ছিল। তার চোখে ছিল সোনালি ফ্রেমের চশমা আর ব্যক্তিত্ব ছিল বেশ দারুণ। সে ছিল একজন অসাধারণ আইনজীবী। আমি যে দোতলায় তোমার বোনকে আঘাত করে অজ্ঞান করে এসেছি,
সেটা জানলে তুমি আর এই কথা বলতে না। ক্লাইন বেশ বিনয়ের সাথে উত্তর দিল, আমরা শুধু একটু পড়াশোনা আর জ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম, অবশ্য সেটা মিস্টিসিজম নিয়ে। সে হ্যাটটা নামিয়ে রেখে নিজের সিটে ফিরে গেল। নতুন রাউন্ড শুরু হতেই সে দুটো তাস পেল। নিজের তাসের একটা কোনা উল্টে সে দেখল যে তার কাছে ইস্কাপনের রাজা আর রুইতনের টেক্কা এসেছে। মনে হচ্ছে আমার ভাগ্য একটু ভালো হয়েছে, ভালো কাজ করার জন্যই কি এই পুরস্কার? ক্লাইন বাজি ধরার প্রস্তুতি নিতে গিয়ে একটা কয়েন বের করল। যেহেতু হানাস ইচ্ছে করে সেলেনাকে মন্ত্রটা শেখায়নি, তাই এই বিষয়টা খুব জরুরি ভিত্তিতে ক্যাপ্টেনকে জানানোর কোনো দরকার দেখছি না। পরের রাউন্ডগুলোতেও সে তার সেই সাবধানী খেলার ধরনটাই বজায় রাখল। শুধুমাত্র হাতে ভালো তাস এলেই সে বাজি ধরছিল। সে ব্ল্যাফ দেওয়ার বা ধাপ্পা মারার কোনো ঝুঁকি নিল না, তাই খুব একটা বেশি জিততেও পারল না। রাত 10:30টায় যখন খেলা শেষ হল, তখন সে মোটে 6 পেন্স জিতেছে। আমি 2 শলি আর 8 পেন্স জিতেছি। বেনসন হাতের নোট আর কয়েনগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, তুমি যে পোকার খেলায় এত এক্সপার্ট সেটা আমি ভাবতেই পারিনি। ক্লাইন হাসতে হাসতে প্রশংসা করল। না না, আমি খুব একটা খেলি না, কিন্তু আমি জানি যে এটা অনেকটাই দরাদরি বা নেগোসিয়েশনের মতো। তোমাকে নিজের তাস লুকিয়ে রাখতে হবে আর অন্যদের লুকানো তাসগুলো বোঝার চেষ্টা করতে হবে। তারপর নানা রকম কায়দা করে তাদেরকে ভয় দেখাতে হবে বা ফাঁদে ফেলতে হবে। বেনসন্ন কথাটা শেষ হওয়ার আগেই সে দেখল মেলিসা মোরেত্তি আর বাকিরা দোতলা থেকে নিচে নেমে আসছে। এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে। নিজের কপালে হাত ঘষতে ঘষতে বোন আর তার বন্ধুদের দিকে এক পলক তাকিয়ে ক্লাইন বলল। মাথার ওই দপদপে ব্যথাটা তার তখনও রয়ে গিয়েছিল। এরপর ক্লাইন আরও একবার বাথরুমে গেল, আর সেই সুযোগে এলিজাবেথের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার কাছ থেকে পুরো মন্ত্রটা জেনে নিল। নিজের ভাইবোনদের কাছে ফিরে এসে সে একটু হেসে বলল, ও হ্যাঁ, আমার হুট করে একটা কথা মনে পড়েছে। আমাকে একটুক্ষণের জন্য কোম্পানিতে ফিরে যেতে হবে। আমরা কি আগে জউটল্যান্ড স্ট্রিটে যাব? বেশিক্ষণ লাগবে না।